দর্শক স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 এর প্রতিদিনের আয়োজন SSRM জনতন্ত্র গণতন্ত্র। আপনাদের সঙ্গে আজকের পর্বে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আমরা কথা বলতে চাইব অনুসন্ধানী সাংবাদিকতা এবং আইনের স্বাভাবিক গতি এই প্রসঙ্গ নিয়ে। আমাদের সঙ্গে যারা আজকে যুক্ত আছেন তাদের সঙ্গে প্রথমে আপনাদেরকে পরিচয় করাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন ফরিদা ইয়াসমিন, সভাপতি জাতীয় প্রেস ক্লাব। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন জনাব ইকবাল সোবহান চৌধুরী, প্রধানমন্ত্রী সাবেক তথ্য উপদেষ্টা এবং সম্পাদক ডেইলি অবজারভার। আপনাকেও স্বাগত। আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন অধ্যাপক ডক্টর গোলাম রহমান, শিক্ষাবিদ এবং সাবেক প্রধান তথ্য কমিশনার। আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন জনাব সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক প্রথম আলো এবং কবি। তিনি যখন যুক্ত হবেন তখন তাকে আমরা আবারও পরিচয় করাবো। আমরা কথা বলতে চাইব অনুসন্ধানী সাংবাদিকতা এবং আমাদের আইনের শাসনের বর্তমান বাস্তবতা এবং আইনের গতি প্রকৃতি প্রসঙ্গে নিয়ে কথা বলতে চাই। ইকবাল সোবহান চৌধুরী, আপনাকে দিয়ে আলোচনাটি শুরু করতে চাই আমরা। আসলে অনুসন্ধানী সাংবাদিকতা এবং তার পাশাপাশি সাংবাদিকতা একই সমান বয়সী এবং সেই প্রেক্ষাপটে বাংলাদেশও সেখানে নানাভাবে ভূমিকা রেখেছে। সাম্প্রতিক সময়ের ঘটনা এবং আজকের দিনের ঘটনা সবকিছু মিলিয়ে আসলে অনুসন্ধানী সাংবাদিকতা এবং আইনের শাসনের গতি প্রকৃতি কোন বাস্তবতায় আছে বলে আপনি মনে করেন এই মুহূর্তে? ইকবাল সোবহান চৌধুরী। ধন্যবাদ আপনাকে। তবে প্রথমে একটু বলে রাখি, অনুসন্ধানী সাংবাদিকতা এটি কিন্তু টোটাল সাংবাদিকতার একটি পার্ট। অর্থাৎ অনুসন্ধানী সাংবাদিকতা কিন্তু পুরো সাংবাদিকতা নয়। আমরা পুরো সাংবাদিকতার কথাই বলতে চাই। আমরা পুরো সাংবাদিকতার স্বাধীনতা চাই, মুক্ত গণমাধ্যম চাই এবং মানুষের তথ্য জানার যে অবাধ অধিকার আছে সেটি সংরক্ষিত হোক, সেটি আমরা চাই। এবং মত প্রকাশের স্বাধীনতা একটি গণতান্ত্রিক বিধি ব্যবস্থায়, আমরা গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় প্রত্যেকের তথ্য জানার অধিকার, মত প্রকাশের অধিকার থাকতে হবে, এটি আমরা চাই। সম্প্রতি রোজিনার ঘটনা নিয়ে যে আমরা দেখলাম যে আমরা যতই প্রত্যাশা করি না কেন, কিছু কিছু সময় কিছু কিছু ঘটনা আমাদের সামনে এসে দাঁড়ায়, যখন এই মত প্রকাশের স্বাধীনতা বলুন, অনুসন্ধিৎস সাংবাদিকতা বলুন অথবা মুক্ত গণমাধ্যম বলুন, কিছুটা বাধাগ্রস্ত হয়ে দাঁড়ায়। এবং এই বাধাগ্রস্ত দুভাবে হতে পারে। একটি রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে হতে পারে, রাজনৈতিক সিদ্ধান্তের কারণে হতে পারে। আরেকটি হতে পারে যে আমাদের দেশে যে বিভিন্ন বিধিনিষেধ গুলো আছে, অথবা আমাদের আমলাতান্ত্রিক যে আমাদের কতগুলো প্রক্রিয়া, তার এই কারণের জন্যই আমরা সবাই বলি যে আইন যত ভালোই থাকুক না কেন, আইনের যদি আপনার প্রয়োগ যদি অপপ্রয়োগ হয় বা এটা যদি এই ব্যবহারটা যদি যথেচ্ছ হয়, তাহলে কিন্তু অনেক ভালো আইনেরও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়ায়। আমাদের এখানে আমরা দেখলাম যে বর্তমান সরকারের অধীনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি প্রথম সরকার প্রধান এবং তার সরকারই প্রথম 2009 সালে এই আমাদের অবাধ তথ্য অধিকার আইন প্রণয়ন করেছিলেন, জাতীয় সংসদে পাশ হয়েছিল এবং এটি একটি মাইলস্টোন হয়েছিল জনগণের অধিকার প্রতিষ্ঠার এবং জনগণের ক্ষমতায়নকে সুনিশ্চিত করার জন্য। কিন্তু আবার দেখলাম যে এই আইনের অপপ্রয়োগের কারণের জন্য আজকে কিন্তু প্রশ্ন দেখা দিচ্ছে। যেমন রোজিনাকে যে কারণের জন্য গ্রেফতার করা হলো, আমরা দেখলাম যে অফিশিয়াল সিক্রেসি অ্যাক্ট, এটি 1923 সালে হ্যাঁ, অফিশিয়াল সিক্রেসি অ্যাক্ট 1923 সালে হয়েছিল, যখন কলোনিয়াল সাম্রাজ্য ছিল বা আমরা, তখন এরা করেছিলেন যে যাকে বলে অ্যাসপায়োনেস, সেটা বন্ধ করার জন্য, সেই সময় শত্রু হিসাবে চিহ্নিত করার জন্য। আজকে তো বাংলাদেশে আমরা যারা নাগরিক, বিশেষ করে আমরা যারা সাংবাদিকতা করি, তারা তো আমরা কেউ কিন্তু আমরা দেশের শত্রু নয়। আমরা তথ্যকে জনগণের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করছি। সামরিক সরকারের সময় তথ্য দেওয়া যেত না, স্বৈরাচারী সরকারের সময় তথ্য দেওয়া যেত না, কিন্তু বর্তমানে তথ্য অধিকার আইন আছে এবং সরকারও কিন্তু
এই তথ্য অধিকার আইনকে আমাদের দিয়েছেন। সেই কারণের জন্য সাংবাদিকতা অনেক মুক্তভাবে কাজ করছে, অনেক মুক্তভাবে কাজ করার একটা সুযোগ হয়েছে। আমরা চাই ভাই আপনাকে একটু আপনার অডিওটা বারবার আমাদের কথার মধ্যে চলে আসছে। ইকবাল সোবহান চৌধুরী, জি জি, এই সুযোগটি আমরা অবাধভাবে চাই। এবং রোজিনার ঘটনাতে আমরা দেখলাম কিছু দুর্নীতিবাজ, কিছু আমলা, তাদের বিরুদ্ধে দুর্নীতির তথ্য দেওয়া হচ্ছিল এবং সেই কারণের জন্য তারা তাদের অপকর্ম দুর্নীতিকে ঢাকার জন্য একটি ঘটনা ঘটিয়ে দিলেন। এবং সেই ঘটনায় কি করলো, একদিকে দুর্নীতিবাজরা তাদের অপকর্ম ঢাকতে চেষ্টা করলেন, অন্যদিকে বর্তমানে যে তথ্য অধিকার আইনে যে তথ্য জানার অধিকার জনগণের আছে এবং আমাদেরও সাংবাদিকদেরও যে এই আইনের অধীনে তথ্য জনগণকে জানানোর যে একটা সুযোগ আমাদের আছে, সেখানে একটা বাধার সৃষ্টি করলেন এবং সরকার এবং গণমাধ্যমকে মুখোমুখি করে দিলেন। বিব্রতকর অবস্থায় আমরা পড়েছিলাম। আজকে আমরা আনন্দিত যে মাননীয় প্রধানমন্ত্রীর সহানুভূতি এবং তার ব্যক্তিগত হস্তক্ষেপেই আমরা মনে করছি, যেহেতু রাষ্ট্রপক্ষ থেকে কোনো আপত্তি জানানো হয়নি, কোনো বাধা দেওয়া হয়নি, জামিনের আপত্তি জানানো হয়নি, সেই কারণে তিনি মুক্তি পেয়েছেন, আজকে জামিন পেয়েছেন। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই, তার সরকারকে আমি আপনার কাছে আসছি, আপনার কাছে আমি আরো অনেকগুলো প্রশ্ন করব, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে কি সোহরাব হাসান এই মুহূর্তে যুক্ত আছেন? আপনাকে প্রথমে পরিচয় করিয়েছিলাম, আপনি এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা কথা বলছিলাম অনুসন্ধানী সাংবাদিকতা, আইনের শাসনের গতি প্রকৃতি, আইনের স্বাভাবিক গতি এ প্রসঙ্গ নিয়ে কথা হচ্ছিল। আসলে আইন আছে, আইনে যারা প্রয়োগ করেন তারা অনেক ক্ষেত্রে অপপ্রয়োগ করেন এবং দুর্নীতিবাজ কর্মকর্তারা এই আইনকে নিজের স্বার্থে ব্যবহার করার ক্ষেত্রে আসলে সাংবাদিকরা নিগৃহীত হন। বাংলাদেশ অনুসন্ধানী সাংবাদিকতা বা সাংবাদিকতা মোটা দাগে আসলে আপনার কাছে কি ব্যাখ্যা আছে ঘটনার প্রেক্ষাপটে? সোহরাব হাসান। সোহরাব হাসান, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, আপনি একটু আনমিউট করে নিলে আপনাকে শুনতে পাবো আমরা এই মুহূর্তে মনে হচ্ছে। জি, আপনাকে শুনতে পাচ্ছি এখন। জি, আপনি বলুন। আচ্ছা আচ্ছা, ইকবাল ভাই যেটা বলেছিল যে আইনের অপপ্রয়োগ এবং কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা তাদের কারসাজি, তাদের ষড়যন্ত্র বা তাদের স্বার্থ সিদ্ধির জন্য এটি করা হয়ে থাকে, এটি যেমন সত্য, তারপরে এও সত্য ইকবাল ভাইয়ের নেতৃত্বে ডিজিটাল নিরাপত্তা আইন সহ অনেক কালো আইন, যেটা সংবাদপত্র বা গণমাধ্যম বিরোধী আইনগুলো কিন্তু আমাদের দেশে আছে এবং সেটি সামরিক শাসন আমলে যেমন ছিল, এখনো কিন্তু তা প্রত্যাহার করা হয়নি। আইসিটি আইন, যে আইনটি বিএনপি আমলে প্রণীত হয়েছিল এবং তখন কিন্তু আওয়ামী লীগ বিরোধী দলে ছিল, আওয়ামী লীগের বিরোধিতা করেছিল, প্রতিবাদ করেছিল, কিন্তু আমরা দেখলাম যে ক্ষমতার পালাবদলের পর আওয়ামী লীগ সেই আইনটি বহাল রাখলো। পরবর্তীকালে আইসিটি আইন এর সঙ্গে কিন্তু আবার যুক্ত হলো ডিজিটাল নিরাপত্তা আইন। ডিজিটাল নিরাপত্তা আইন এর আগে বাংলাদেশ বর্তমান সরকার যে একটি প্রশংসনীয় কাজ করেছিল, এখানে তথ্য কমিশনের প্রথম চেয়ারম্যান আছেন। তথ্য আইন কিন্তু তথ্য অধিকার আইন বা আওয়ামী লীগ সরকারই করেছিল, কিন্তু এই তথ্য অধিকার আইন করে এক হাতে যেমন সাংবাদিকদের হাতে সুযোগ দিয়েছে, অধিকার দিয়েছে, আবার ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সেটি কিন্তু কেড়ে নেওয়া হয়েছে। সুতরাং এই দুটি সাংঘর্ষিক। এটি শুধু তথ্য অধিকার আইনের সঙ্গে সাংঘর্ষিক না, এটি সংবিধানের আর নাগরিকদের যে মৌলিক অধিকার দেওয়া হয়েছে, সাংবাদিকদের সংবাদ ক্ষেত্রের স্বাধীনতার যে নিশ্চয়তা দেওয়া হয়েছে তারও পরিপন্থী। এখানে সৌভাগ্যত রোজিনা ইসলামের নামে মামলাটি করা হয়েছিল 1923 সালে ব্রিটিশ প্রণীত অফিসিয়াল সিক্রেটস আইনের বলে। সে কারণেই হয়তো জামিনটা এত সহজ হয়েছে, কিন্তু এই একই ধারায় একই অভিযোগে যদি এই আইনটি ডিজিটাল নিরাপত্তা আইনে করা হতো, তাহলে কিন্তু জামিন পাওয়া কঠিন হতো। কারণ ওই আইনের যাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ হয়েছে, মামলা হয়েছে, তাদের খুব কম ক্ষেত্রেই কিন্তু জামিন পেয়েছে। আমরা বলতে চাই যে আইনের অপপ্রয়োগ তো আমরা অবশ্যই বন্ধ করতে চাই,
কিন্তু একই সঙ্গে যেসব আইন স্বাধীন সংবাদপত্রের বা স্বাধীন গণমাধ্যমের পরিপন্থী, স্বাধীন গণমাধ্যমের অন্তরায়, সেই আইনগুলোও কিন্তু বাতিল করতে হবে। এবং সেই আইন বাতিল করার জন্য রোজিনা ইসলামের এই তার উপর যে অন্যায় হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা 5.5 ঘন্টার বেশি সময় আটকে রেখেছে, তার বিরুদ্ধে একটি ভিত্তিহীন মামলা করেছে, এটি যেমন অন্যায়, এর বিরুদ্ধে সাংবাদিকরা যেমন সোচ্চার হয়েছে, একই সঙ্গে কিন্তু সাংবাদিকরা এই অন্যায় আইনের বিরুদ্ধেও কিন্তু তারা একমত হয়েছে। অর্থাৎ আমি যা লিখতে চাই, আমি যা বলতে চাই, সেটি যদি বলতে না পারি, আইন যদি আমার অন্তরায় হয়ে থাকে, তখন কিন্তু এটি আইন প্রয়োগকারী যিনি এবং আইন প্রয়োগকারী তথা সরকারের কৃপার উপর নির্ভর করতে হয়, সরকারের সদিচ্ছার উপর নির্ভর করতে হয় যে আমি কতটা লিখতে পারবো, কতটা বলতে পারবো। কিন্তু আইন যদি আমাকে সুরক্ষা দেয়, আর যেটি কথা উঠেছে যে সাংবাদিক সুরক্ষা আইন করা উচিত, সংবাদকর্মী সুরক্ষা আইন করা উচিত, এমনকি গণমাধ্যম সেটি যে মাধ্যমেই হোক তার সুরক্ষা দরকার। সাংবাদিকদের ঐক্য যেমন দরকার, সাংবাদিকতার ঐক্য দরকার। অর্থাৎ আমরা যেটি সত্য জানি, যেটি সত্য সেটি প্রকাশ করব, এই অভয় পরিবেশ চাই। ইকবাল ভাই বলেছেন যে সামরিক শাসন আমলে, স্বৈরাচারী আমলে আমরা অনেক কিছুই বলতে পারিনি, অনেক কালাকানুন ছিল, কিন্তু তার থেকে এটি কিন্তু মানুষ পার্থক্য করতে চাইবে যে সেখানে কতটা কালাকানুন ছিল এবং এখন সেই কালাকানুন থেকে আমরা কতটা মুক্ত। জি সোহরাব হাসান, আমি এই পয়েন্টই নিলাম আসলে এখনকার প্রেক্ষাপট এবং বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে অতীতের প্রেক্ষাপটে আলোচনার তুলনা কি হতে পারে। আপনি আমাদের সঙ্গে থাকুন। ফরিদা ইয়াসমিন, আপনার কাছে আসি। দুটি আলোচনা হচ্ছে এখানে, সেটি হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন এবং তার সঙ্গে সঙ্গে অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট এবং মুক্ত গণমাধ্যম, মুক্ত সাংবাদিকতার পরিবেশ। কি দেখতে পাচ্ছেন এবং এই রোজিনা ইসলামের ঘটনাটি আসলে আমাদের কাছে কোন বার্তা দিল, কোন শিক্ষা দিল আমাদের এখানে? ফরিদা ইয়াসমিন। আপনাকে ধন্যবাদ। রোজিনা ইসলামের ঘটনাটা আমি একেবারেই যে বাংলাদেশের সাংবাদিকতার জন্য বাধা প্রতিবন্ধকতা আমি ঢালাওভাবে সেভাবে বলতে চাই না। আমি মনে করি যে রোজিনা ইসলামের প্রতি কতিপয় ব্যক্তির আক্রোশ ছিল। একটি মন্ত্রণালয়ের কতিপয় ব্যক্তি তাকে সেদিন আটকে রেখে হেনস্থা করেছে, এটা ব্যক্তি আক্রোশ। এবং সেটা পরে তারা 6 ঘন্টা পরে তারা মামলা করেছে। কথাটা হলো যে তারা যদি মনে করে যে রোজিনা ইসলাম অপরাধ করেছে কোনো কারণে, তখন মানে তাকে সসম্মানে তার প্রতি যে অভিযোগ সেটা তারা বলতে পারতো, কিংবা তার কর্তৃপক্ষকে ডাকতে পারতো, সাংবাদিক নেতাদের ডাকতে পারতো। সেটা না করে তারা যে অন্যায় করেছে, আমি বলবো যে এটা খুবই অন্যায় হয়েছে। এবং এটা শুধু রোজিনা ইসলাম বা কোনো সাংবাদিক না, কোনো সাধারণ মানুষের সঙ্গে এ ধরনের আচরণ করা যায় না। আমাদের সংবিধানে এই ধরনের কোনো অধিকার কাউকে দেওয়া হয়নি যে কোনো রকম মানে আইন নিজের হাতে তুলে নেওয়া। তো রোজিনা ইসলামের সঙ্গে যেটি হয়েছে, এটি আমি একটি বিচ্ছিন্ন ঘটনা বলতে চাই, ঘটনা হিসেবে দেখতে চাই। কিন্তু তারপরে যে সাংবাদিকদের যে ঐক্য বা সাংবাদিকদের আন্দোলন, সাংবাদিকদের দাবির মুখে আজকে রোজিনা ইসলামের যে তিনি জামিন পেয়েছেন, এটি আমি মনে করি যে একটি অগ্রগতি হয়েছে যে সাংবাদিকদের দাবির মুখে যেটি বৃহস্পতিবারই আমরা মনে করেছিলাম যে তার জামিন হয়ে যাবে, সেটি হয়নি। সেখানে ইকবাল ভাই বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয় সেটি তার নজরে ছিল, তিনি সেখানে কথা মানে এটা কোনো ভালো কিছু ইঙ্গিত মানে দিয়েছেন, কারণ না হলে রাষ্ট্রপক্ষ কোনো বাধা দেয়নি। তো এটা আমি ধন্যবাদ জানাতে চাই যে এই জন্য যে যাই হোক একটি অগ্রগতি হয়েছে। কিন্তু আমাদের দাবি দেওয়া হলো যে রোজিনা ইসলামের সঙ্গে যে অন্যায়টা হয়েছে, এটা কিন্তু সাংবাদিকদের কখনো কোথাও যেন সাংবাদিকদের সঙ্গে এই ধরনের অন্যায় আচরণ না হয়। এবং সাংবাদিকরা যারা সাংবাদিকতা করতে চায়, এবং যে কথাটা শুরুতে যে বলছিলেন আমাদের যে ইনভেস্টিগেটিভ জার্নালিজম, যেটা অনুসন্ধানী প্রতিবেদন করার ক্ষেত্রে তাকে কিছু ঝুঁকি নিতেই হয়। এবং সেই ঝুঁকি নিয়ে সাংবাদিকরা কিন্তু তথ্য প্রকাশ করে। কার জন্য করে? এটা সাধারণ মানে মানুষের জন্য, মানুষের যে তথ্য পাওয়ার অধিকার তার জন্য করে। এবং এই তথ্য পাওয়ার অধিকারটা নিশ্চিত করার জন্য সরকারের ভূমিকা নিতে হবে। সরকার যেমন একটি আইন করেছেন তথ্য পাওয়ার জন্য, তথ্য অধিকার আইন, ভালো আইন। সেই সঙ্গে আবার তথ্য সুরক্ষা আইনও একটা করা হয়েছে। সেটাও কিন্তু যারা তথ্য দিবেন মানে
আমলাদেরই সুরক্ষা দেয়, কিন্তু সাংবাদিকদের সুরক্ষার জন্য কোনো আইন নাই। এখন সাংবাদিকদের সুরক্ষার জন্য অবশ্যই সাংবাদিক সুরক্ষা আইন, যেটি আমাদের দাবি উঠেছে যে সাংবাদিক সুরক্ষা আইন করতে হবে, এটা আমাদের দাবি। এবং সাংবাদিকদের যাতে তারা নিশ্চিন্তে নির্ভয়ে কাজ করতে পারেন। কতিপয় গোষ্ঠী, কতিপয় ব্যক্তি যে আচরণটা করেছে, তারা কোথা থেকে এত সাহস পেল, সেই প্রশ্নটাও আসে। এবং এটার একটি মানে নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার যে কেন এটা করেছে। কারণ তাদের জন্য কতিপয় ব্যক্তির দায় দায়িত্ব কিন্তু রাষ্ট্র নিতে পারে না। গণমাধ্যমকে রাষ্ট্রে এবং গণমাধ্যম মানে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে কতিপয় অসাধু ব্যক্তির আচরণের কারণে। আমি মনে করি রোজিনা ইসলাম দীর্ঘদিন ধরে সেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনেক অন্যায়, অনেক দুর্নীতি নিয়ে লিখছিলেন। হয়তো তার প্রতি কোনো ক্ষোভ ছিল, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ তারা ঘটিয়েছে। কিন্তু এর পিছনে কথা হলো তাদের এত সাহস কোথা থেকে এলো, কেন এলো, সেই বিষয়টা আমাদের মনে হয় খতিয়ে দেখতে হবে, যেন আর কখনো কোনো ব্যক্তি এই ধরনের সাহস না করতে পারে, দুঃসাহস না করতে পারে যে কোনো সাংবাদিককে আটকে রেখে তাকে হেনস্থা করা, হয়রানি করা। এবং মানে এটা তো আসলে নিন্দা জানানোরও ভাষা নাই, এত মানে ভয়ঙ্কর একটা কাজ তারা করেছে। জি ফরিদ ইয়াসমিন, আপনি আমাদের সঙ্গে থাকুন। আপনার কাছে অনেকগুলো প্রশ্ন আছে আমাদের, পরে আপনার কাছে এই প্রশ্নগুলো নিয়ে আসবো। ডক্টর গোলাম রহমান, আপনার কাছে একটু আসতে চাই। আসলে আপনি সাংবাদিকতার শিক্ষক এবং অনুসন্ধানী সাংবাদিকতা, বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা বা মুক্ত গণমাধ্যম নিয়ে কথা হচ্ছে এখানে এই বাস্তবতায়। অনুসন্ধানী সাংবাদিকতা আমরা কি করতে পারি, কি করতে পারি না, সেটা নিয়ে তুমুল বিতর্ক চলছে রোজিনা ইসলামের এই ঘটনার পর থেকেই আসলে। এবং তার পাশাপাশি গণমাধ্যম সুরক্ষার জন্য আইনের কথা বলা হচ্ছে, তথ্য অধিকার আইনও আমাদের আছে এবং ব্রিটিশ আমলের আইনও এখনো বিদ্যমান আছে। এই সাংঘর্ষিক বাস্তবতার মধ্যে সাংবাদিকতা কোন পথে যাবে, কিভাবে যাবে? ধন্যবাদ। আমরা এই কয়েকদিন যাবৎ একটি বিষয়ের প্রতি খুব দৃষ্টি নিবদ্ধ করে আলোচনা আছে, সেটি হচ্ছে যে সম্প্রতি রোজিনা ইসলামকে সচিবালয়ে আটক করে তার প্রতি যে নির্যাতন করা হয়েছে, তার প্রতি যে রূঢ় ব্যবহার করা হয়েছে, তাকে আঘাত করা হয়েছে ইত্যাদি নিয়ে আমরা জানি। এবং তারপরে তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং সেই মামলাটি একজন সাংবাদিক হিসেবে একজন আমাদের বাংলাদেশের গণমাধ্যম, বিশেষ করে সংবাদপত্রের স্বাধীনতা আমরা অর্জন করেছি আমাদের সংবিধানের 39 ধারায়। এই বাস্তবতার মধ্যেও আমরা দেখেছি যে আমাদের সাংবাদিকের উপর দমন, নিপীড়ন, নির্যাতন হচ্ছে। এবং এটি কি পর্যায়ে হচ্ছে, কেন হচ্ছে, এটা ভিন্ন প্রশ্ন। আপনি অনুসন্ধানী সাংবাদিকতার কথা বলেছেন, আমি আসছি, কিন্তু রেসটা এখনো কাটেনি কেন? একটা প্রশ্ন খুব সংশ্লিষ্ট ভাবে উত্থাপন করা যায়। যদিও আমরা বলছি যেটা ব্যক্তি আক্রোশে হয়তো এটা হয়েছে, ঘটনাটি ঘটেছে, এটা আমি বিশ্বাস করতে চাই। নিশ্চয়ই এটা সরকারের কোনো পলিসি না, কিংবা সরকারের কোনো মনোভঙ্গি প্রকাশ নয় হবে অবশ্যই। কিন্তু একটি বিষয় হচ্ছে যে এই যে ঘটনাটি, একটি অপকর্ম, একটি দুষ্কর্ম যে ঘটে গেল, তারপরে দেখা গেল মন্ত্রী মহোদয় একটি সাংবাদিকদের সামনে একটি কথা বলে বসলেন। তিনি ডিফেন্স করলেন এবং তার কর্মচারীদের ডিফেন্ড করে রোজিনা ইসলামের বিরুদ্ধে উনি বিষোদ্গার করলেন। এবং উনি জানেন যে উনি ওনাদের মন্ত্রণালয় থেকে একটা মামলা দেওয়া হয়েছে। এবং তারপরে আরো কাজ হলো যে এই অভিযুক্ত যার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে তার চরিত্র হনন করে বিজ্ঞাপন ছাপা হলো, জনগণের টাকায় 4 রঙের বিজ্ঞাপন ছাপা হলো অনেকগুলো পত্রিকাতে। আরো দুঃখজনক যে বিজ্ঞাপন তারাই ছাপলো যারা এই সাংবাদিকদের জন্য আন্দোলন করছে, যারা এই সাংবাদিকের মুক্তি চাচ্ছে। এই যে দ্বৈত একটি অবস্থায়, এই দ্বৈত অবস্থায় আমরা ঠিক বুঝাতে পারি না যে আসলে তাহলে সরকারের ভূমিকা কি, সংবাদপত্রের ভূমিকা কি, আমাদের সাংবাদিকতার ভূমিকা কি। আমরা এখানে খুব স্বচ্ছতার উদাহরণ দিতে পারছি না। আমি খুব দুঃখিত। আমি সাংবাদিকতার ছাত্র হিসেবে আমি মনে করি যে ঘটনাটি ঘটে গেল, এটি খুব হঠাৎ করে একটি ঘটে গেল, এটি বলা ঠিক হবে না। এটির মধ্যে একটা অভিসন্ধি আছে, দূর অভিসন্ধি আছে বলে আমি মনে করি। এখানে হয়তো সরকারকে তার ভাবমূর্তি নামানোর জন্য এক ধরনের প্রয়াস থাকতে পারে। আমাদের এই প্রশাসনে অনেক ধরনের লোক আছে যাদেরকে আমরা দেখি ছদ্মবেশে নানান ধরনের কীর্তিকলাপ তারা হয়তো করে থাকেন, তাদের কার্যকলাপ হতে পারে। আবার এটাও দেখি যে আমাদের আইনের শাসন কিভাবে চলছে, কিভাবে আইনের শাসন পরিচালিত হচ্ছে, সবকিছু নিয়ে আমাদের দেশের জনগণের মধ্যে বড় ধরনের প্রশ্নের উদ্বেগ হয়েছে। যখন দেখলাম
যে প্রথম দিন যখন অভিযুক্ত হিসেবে তাকে কোর্টে তোলা হলো রোজিনা ইসলামকে, সেদিন জামিন দেওয়া হলো না কেন? আবার 2 দিন পরে আবার তারিখ দেওয়া হলো, আবার 2 দিন পরে বলা হলো শুনানি হলো, কিন্তু সেদিনও জামিন দেওয়া হলো না। জামিন দেওয়া কিংবা না দেওয়া এটা কিন্তু হা কিংবা নায়ের মধ্যে সীমাবদ্ধ। আমার কৌতূহল একজন সাধারণ নাগরিক হিসেবে যে এই যে কোনো জামিন যিনি সিক করবেন, জামিন যিনি চাইবেন, সেই জামিন চাওয়ার ব্যাপারে এই দীর্ঘসূত্রিতা কেন, এই পেন্ডিং রাখা হলো কেন? জি। তাহলে কি তাকে ওই 5 দিন কারাগারে রেখে তাকে এক ধরনের শাস্তি দেওয়া হলো না? তাহলে উনি কি বিচার পাওয়ার আগেই, শাস্তি পাওয়ার আগেই শাস্তি ভোগ করা শুরু করে দিলেন? এই যে আইনের শাসনের বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদের জানার কৌতূহল আছে, আমরা জানতে চাই। এখানে সরকারের ভাবমূর্তি নষ্ট করে কেউ যদি রক্ষা পেতে চায়, সেটা যেমন ঠিক হবে না, একই সাথে এর অন্তরালে কারা আছে এগুলোও খুঁজে বের করা জি, উচিত। ডক্টর গোলাম রহমান, আপনি আমাদের সঙ্গে থাকুন স্যার। আমরা একটু বিরতি নিব, বিরতির পরে আমরা 4 জনকে নিয়ে আবার আলোচনা করব এবং সেই আলোচনার প্রেক্ষাপটে কি সিদ্ধান্ত আসে বা কি করণীয় সে প্রসঙ্গে আমরা কথা বলবো। বিরতি নিয়ে ফিরে আসছি একটু পরে আমরা। দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন SSRM জনতন্ত্র গণতন্ত্র। কথা বলছি আমরা অনুসন্ধানী সাংবাদিকতা এবং আইনের স্বাভাবিক গতি এই প্রসঙ্গ নিয়ে। বিরতিতে যাওয়ার আগে আমাদের আলোচনা চলছিল ঠিক এই জায়গায়, এটি বিচ্ছিন্ন ঘটনা নাকি আসলে কোনো মহল সরকারকে এবং গণমাধ্যমকে মুখোমুখি অবস্থানে দাঁড় করানোর জন্য এই কাজটি করেছে, এই প্রসঙ্গে কথা বলছিলাম আমরা। আসলে ইকবাল সোবহান চৌধুরী, আপনার কাছে আসি। ভালো আইন যেমন আছে, খারাপ আইনও আমাদের দেশে আছে গণমাধ্যমের প্রকাশিত বা বিকশিত হওয়ার ক্ষেত্রে। আসলে এই ব্যাপারটা কি আসলে আমাদের জন্য কোনো শিক্ষণীয় বিষয় হয়ে দাঁড়াচ্ছে কিনা সামনের দিনগুলোর জন্য? ইকবাল সোবহান চৌধুরী। দেখুন, আমরা তো বলেছি গত কয়েকদিন আমরা স্বতঃস্ফূর্তভাবে এই গ্রেপ্তার, এই হয়রানির বিরুদ্ধে সাংবাদিক সমাজ কিন্তু খুব ক্ষোভ প্রকাশ করেছে, তাদের প্রতিবাদ জানিয়েছে, নিন্দা জানিয়েছে। পাশাপাশি কিন্তু দেশের অনেক মহলও কিন্তু এর প্রতিবাদ জানিয়েছে। আমরা সকলকে ধন্যবাদ জানাতে চাই। কিন্তু পাশাপাশি এই ঘটনার মধ্য দিয়ে আজকে নতুন করে আমাদের মাঝে এসছে যে কথাটি বললাম, যে আইন যত না প্রয়োজন, তার চেয়ে বেশি প্রয়োজন আইনের প্রয়োগের ক্ষেত্রে যেন কোনো অপপ্রয়োগ করার কোনো সুযোগ যেন না থাকে। আইনের ভিতরে যদি সেই সুযোগ থাকে তাহলে কিন্তু অনেকেই অপপ্রয়োগ করে ফেলতে পারেন। যেমন ধরুন অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, এটি কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে কখনো ব্যবহৃত হয়নি। 1923 সালের পরে গত 50 বছরে বাংলাদেশে এই আইনটি ব্যবহৃত হয়। কিন্তু যখন এই আইনটি আপনার প্রথমে যখন অবাধ তথ্য অধিকার আইন হয়েছিল, তখন কিন্তু এই অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের কার্যকারিতা কিন্তু থাকে না। একটি নতুন আইন যখন করা হয় তখন অতীতের আইন কিন্তু এটা বাতিল হয়ে যায়। এবং 1923 সালের যে প্রেক্ষাপটে এই অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, সেই প্রেক্ষাপট আজকের বর্তমানে গণতান্ত্রিক বাংলাদেশে সেটা কিন্তু নেই। তারপরেও কিন্তু আজকে এই অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টটি এই আইনের মধ্যে থাকার কারণের জন্য আজকে এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের তারা এই সুযোগটি নিয়েছেন। তাই আমি মনে করি যে যেটি তথ্য অধিকার আইনের সাথে সাংঘর্ষিক, সে আইনটি রাখা হবে কি রাখা দরকার আছে, সেটি কিন্তু সরকারকে বিবেচনায় আনতে হবে। এবং পাশাপাশি ডিজিটাল যে আইনটি আছে, সেই ডিজিটাল আইনে এর আগে 57 ধারা যখন ছিল, তখন আইসিটি অ্যাক্টের যখন 57 ধারায় ছিল, তখন যে কোনো পুলিশ যে কোনো সময় আইন মামলা হওয়ার সাথে সাথে গ্রেফতার করে নিয়ে আসতো এবং অনেক ঘটনা ঘটছিল। আমরা তখন এর প্রতিবাদ জানিয়েছিলাম। তখন কিন্তু এটা হয়েছিল যে সাংবাদিকদেরকে গ্রেফতার করতে হলে পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন লাগবে বা অনুমতি লাগবে। এরপরে কিন্তু এই অপপ্রয়োগটা বন্ধ হয়েছে। আপনারা আমরা নিশ্চয় মনে আছে, আমাদের এক সময় মানহানির মামলায় 501, 502 ধারাতে মামলা হওয়ার সাথে সাথে কিন্তু গ্রেফতারি পরোয়ানা এবং নিয়ে যাওয়া হতো। আমাদের সর্বজন শ্রদ্ধ জহুর হোসেন চৌধুরী সাহেব বিএনপির গভর্নমেন্টের সময় তাকে গ্রেফতার করে মধ্যরাতে নিয়ে যাওয়া হয়েছিল কোমরে দড়ি দিয়ে। বর্তমান প্রধানমন্ত্রী কিন্তু নিজের দায়িত্বে এই 501, 502 ধারার এই বিধানটি তিনি পরিবর্তন করে বলেছেন যে গ্রেফতার করা যাবে না, প্রথমে সমন দিতে হবে। আজকে যেখানে সরকার প্রধান যখন এতটা সংবেদনশীল হচ্ছেন সাংবাদিকদের ব্যাপারে এবং মুক্ত সাংবাদিকতার জন্য, সেখানে এই
স্পেশাল এই অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট অথবা ডিজিটাল আইনে সাংবাদিকদেরকে গ্রেপ্তার সঙ্গে সঙ্গে করে নিয়ে যাওয়া, এটি আমি মনে করি আরেকটা সাংঘর্ষিক সরকারের যে ঘোষিত নীতি, প্রধানমন্ত্রীর ঘোষিত যে সিদ্ধান্ত তার বিপরীতে। তাই আমি মনে করি এই রোজিনার ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে নতুন করে আমরা দাবি তুলেছি সাংবাদিকদের সুরক্ষা আইন হতে হবে। দেখুন, একটা জিনিস হলো একটা ভীতিপদ আমাদের আপনার জন্য 30 সেকেন্ড বরাদ্দ করতে পারবো আমরা। ভীতিপদ পরিবেশের মধ্যে কোন সুষ্ঠু, সুস্থ এবং স্বাধীন সাংবাদিকতা হতে পারে না। তাই ভীতির পরিবেশ কিন্তু দূর করে দিতে হবে। জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনি আমাদের সঙ্গে থাকুন। আমার ফরিদা ইয়াসমিন আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে আপনি আপনার আগের কথায় বলছিলেন গণমাধ্যম সুরক্ষা আইন, আমাদের গণমাধ্যম কর্মী আইনও একটি আছে, কিন্তু সেটিও এখনো আসলে সংসদ পর্যন্ত পৌঁছায়নি বা বাস্তবায়নের জায়গায় আসেনি। অনেকগুলো আইন আছে, আইনের প্রয়োগ নিয়ে আমাদের এখানে কথা হচ্ছে। নতুন করে এই আইনটি আসলে কি কারণে আমাদের প্রয়োজন বলে আপনি মনে করেন, ফরিদা ইয়াসমিন? দেখেন, ওই যে এর আগে বলছিলাম যে যখন কোনো তথ্য দেয় কোনো সরকারি কর্মকর্তা, এটি জনস্বার্থে তথ্য দেয়, সেটা নিয়ে যদি কখনো কোনো মামলা মোকদ্দমা কিছু হয়, তার কিন্তু সুরক্ষা আছে যে তিনি জনস্বার্থে সেটি দিয়েছেন। কিন্তু সাংবাদিকের বেলায় এই ধরনের কোন রকম ধারা নেই যে সাংবাদিক জনস্বার্থে সেটি প্রকাশ করেছেন। তো এই জন্য আমরা এই দাবিটা করেছি যে জনস্বার্থে যে সাংবাদিক কাজটা করেন, সাংবাদিক কিন্তু যে আজকের যে মামলাটি রায় হলো, যে জামিনের যে রায়টি, সেখানে কিন্তু আদালত পর্যবেক্ষণ করেছে যে আদালত এবং গণমাধ্যম কিন্তু পরস্পরের হাত ধরেই চলে। মানে কথাটা, তাদের ভাষাটা ওইভাবে আমি এখন মনে না করতে পারলো, যে সহায়ক, মানে সহায়ক। গণতন্ত্রের জন্য যেমন গণমাধ্যম সহায়ক, আদালতও সেরকমই। এখন কেউ কারো শত্রু নয়। এখানে যে গণমাধ্যমকে যদি তার সঠিক পথে সে চলতে পারে, তাহলে কিন্তু গণতন্ত্র শক্তিশালী হয়। এটি আবার যদি আপনি উল্টাভাবে বলেন, একটি শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী গণমাধ্যম, স্বাধীন অবাধ গণমাধ্যম দরকার। তো এখন সাংবাদিককে যাতে ভীতির পরিবেশ তৈরি না করে তিনি যখন নির্ভয়ে যে কাজটি করতে পারেন, সেই পরিবেশটা যেমন দরকার। কারণ এটা কেন দরকার? সরকারকে সহায়তা করার জন্য দরকার। যেখানে দুর্নীতি হচ্ছে, যেখানে অব্যবস্থাপনা, সেখানে কিন্তু যখন গণমাধ্যমে সেটা প্রকাশ হয়, সেটা কিন্তু সরকারের সিদ্ধান্ত নিতে সহায়ক ভূমিকা পালন করে। তো একটি সরকার, গণতান্ত্রিক সরকার অন্ধকারে থেকে তার রাষ্ট্র পরিচালনা করতে পারে না। তার কিন্তু কিছু সহায়ক শক্তি দরকার পড়ে, যে আসলে কোথায় কি ভুল হচ্ছে বা কোথায় অব্যবস্থাপনা বা কোথায় দুর্নীতি হচ্ছে। এবং আপনি লক্ষ্য করে থাকবেন যে আমাদের বর্তমান সরকারের যে মাননীয় প্রধানমন্ত্রী, তিনি নিজে কিন্তু যে নির্দেশনা দিয়েছেন যে তার দলের হোক, যারাই অন্যায় করবে, অবিচার, দুর্নীতি করবে, তাকে শাস্তির আওতায় আনা হবে। এবং আমরা দেখেছি কিন্তু এই আওয়ামী লীগেরই অনেক লোকের বিরুদ্ধে কিন্তু বিচার হয়েছে, শাস্তি হয়েছে। তো আমরা মনে করি যে আমাদের যে সরকারের যেভাবে তিনি গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনা করতে যান, যেটা বলছেন যে দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স, এগুলোর জন্য সহায়ক শক্তি হিসেবে গণমাধ্যম কাজ করবে। তো যদি একজন অনুসন্ধানী সাংবাদিকের যদি তথ্য পাওয়ার ক্ষেত্রে যদি বাধা তৈরি হয়, ভীতিপ্রদ কোনো পরিস্থিতি তৈরি হয়, তাহলে কিন্তু সেই যেই জন্য গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য গণমাধ্যম দরকার, সেটা বাধাগ্রস্ত হবে। অতএব আমরা সাংবাদিকরা মনে করি যে সাংবাদিকের অবাধ তথ্য পাওয়ার অধিকার আছে। আর সাংবাদিকের স্বাধীনতার সাথে একটি কথা আমরা সবাই জানি, দায়িত্বশীলতা। এই স্বাধীনতার সঙ্গে কিন্তু দায়িত্বশীলতা শব্দটা চলেই আসে। স্বাধীনতার মানে এই নয় যে আমি যা ইচ্ছা তাই লিখবো, যা ইচ্ছা তাই করব। অতএব এই সাংবাদিককে তার নিজের আচরণ, তার নিজের স্বাধীনতা কতটুকু, কোনটা মানে তার দায়িত্বশীলতা কি, দায়িত্বশীলতার সঙ্গে স্বাধীনতা, আমি এই শব্দটা বলতে চাই যে স্বাধীনতাকে ব্যবহার করতে হবে। তো এই জন্য আপনি যেটা বলছিলেন যে কেন প্রয়োজন, যে এই জন্যই আমাদের যে সাংবাদিক যখন কোনো বিপদে পড়ে, কারণ সাংবাদিকের কিন্তু বন্ধু নেই। আপনি যখনই 30 সেকেন্ডে শেষ করতে হবে আপনার বক্তব্য। হ্যাঁ, মানে সাংবাদিকরা লিখছেন তো অন্যায় অবিচারের
কথাই বলছেন না, তাই না? কেউ যদি কোনো অন্যায় করছেন, অতএব তারা কিন্তু ক্ষিপ্ত থাকেন সুযোগ পেলে যে তারা দেখে নিব, এরকম একটা অবস্থা থাকে। এটা সব ক্ষেত্রে, রাজনীতি বলেন আপনি, বড় বড় ব্যবসায়ী বলেন, প্রভাবশালী ব্যক্তি বলেন, কারো বিরুদ্ধে কিছু গেলে কিন্তু সে ওই সাংবাদিকের উপর ক্ষিপ্ত। অতএব ওই সাংবাদিকের সুরক্ষার জন্য আইন বা সুরক্ষার জন্য কিছু নীতিমালা প্রয়োজন আছে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সঙ্গে থাকুন। সোহরাব হাসান, আপনার কাছে আসি। গণমাধ্যম, গণমানুষ এবং আমাদের গণতন্ত্র আসলে একে অন্যের পরিপূরক হয়ে দাঁড়ানোর কথা, কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে বারবারই প্রশ্ন তোলা হচ্ছে। আপনি আপনার বক্তব্যের শেষ অংশে বলছিলেন যে আসলে অতীতের সঙ্গে বর্তমানে তুলনা করলেও অনেক কালো আইন এখানে বেরিয়ে আসবে। সমাধান কি, আসলে কি করতে পারি আমরা? সোহরাব হাসান। ধন্যবাদ। দেশের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। এই সংবিধান কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত যে বাংলাদেশ এবং তার যে সংবিধান, সেই সংবিধান কিন্তু ৩৯ ধারায় শর্তহীন, কোন রকম এর শর্ত নেই। সভা সমাবেশ গণতন্ত্র করার ক্ষেত্রে কিন্তু বিধিনিষেধ আছে, যে আইনের দ্বারা আরোপিত বিধিনিষেধ ব্যতিরেকে। আর যেটা সংবাদ ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে, সংবাদ ক্ষেত্রের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হইল। এখন এই যে স্বাধীনতার নিশ্চয়তা, এটি কিন্তু আমরা চাইবো যে সাংবাদিক হিসেবে, যেমন যে কথাটি প্রেস ক্লাবের সভার বলছিলেন, যে দায়িত্বশীলতা, মানে অধিকার ভোগের সঙ্গে দায়িত্বশীলতা, এটি কিন্তু শুধু সাংবাদিকদের ক্ষেত্রে না, এটি সরকারের একজন কর্মীর ক্ষেত্রে, একজন মন্ত্রীর ক্ষেত্রে, একজন সচিবের ক্ষেত্রে, একজন রাজনৈতিক দলের নেতার ক্ষেত্রে, কর্মীর ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। আমরা কিন্তু এই অনেক সময় এই সীমা মানি না, সীমা লঙ্ঘন করি। এবং ক্ষমতা কিন্তু সবার জন্য, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে একজন সাধারণ নাগরিক পর্যন্ত, তার যে ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতা কিন্তু আইন দ্বারা সীমিত, আইন দ্বারা নিয়ন্ত্রিত। এখন এই আইনকে যখন উপেক্ষা করা হয়, বিশেষ করে প্রশাসনিক কর্মকর্তারা যখন আইন মানেন না বা যা খুশি করা যায়, অথবা তিনি জানেন যেটা অন্যায় হচ্ছে, তারপর সেই অন্যায়টি করে, এটি হচ্ছে ক্ষমতা দেখানো, দাপট দেখানো। সাংবাদিকরা কিন্তু খুব কম ক্ষেত্রেই ব্যক্তিগতভাবে কেউ দেখাতে পারে, কেউ এবং দেখায়, কিন্তু প্রশাসনিক যে কর্মকর্তা, এটি আজকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আলোচনার সামনে এসেছে, বিভিন্ন দুর্নীতি তাদের ধরা পড়েছে, এ কারণে রোজিনা ইসলাম নিগৃহীত হয়েছেন তাদের দ্বারা, আর সে কারণে সামনে এসেছে। কিন্তু আমরা যদি সচিবালয় দেখি, প্রশাসনে দেখি, আমরা যদি জেলা পর্যায়ে দেখি, উপজেলা পর্যায়ে দেখি, ব্যতিক্রম ছাড়া কিন্তু এই ক্ষমতার দাপট দেখানো। আপনি জানেন যে এর আগে পঞ্চগড় সম্ভবত পঞ্চগড়ে জেলা প্রশাসক একজন সাংবাদিককে কিভাবে ধরে গৃহীত করেছিল, নির্যাতন করেছিল। আর এখন এটি হচ্ছে যে আইনের দ্বারা সবাই নিয়ন্ত্রিত হলে কিন্তু কোনো সংঘাত হয় না। এবং সবশেষে আমি প্রথম আলোর একজন কর্মী হিসাবে, রজনী ইসলামের একজন সহকর্মী হিসাবে, এই আন্দোলনে যারা অংশ নিয়েছিলেন, জাতীয় প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন, আমাদের নেতৃবৃন্দ সহ সমাজের সর্বস্তরের মানুষ, নাগরিক সমাজ যেভাবে এগিয়ে এসেছে, যেভাবে আন্দোলন করেছে, বিশেষ করে নারী সাংবাদিকরা কিন্তু এই আন্দোলনের সূচনা করেন শাহবাগ থানায়। আমি সবার প্রতি কৃতজ্ঞ এবং অভিনন্দন জানাই, এবং ভবিষ্যতের সংগ্রামে তাদের পাশে থাকবো এই অঙ্গীকার করছি। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা শেষ করতে চাই ডক্টর গোলাম রহমান স্যার, আপনাকে দিয়ে আসলে অনেকগুলো প্রসঙ্গে এখানে কথা হয়েছে, এবং সেই বাস্তবতা থেকে আসলে সামনের দিনে গণমাধ্যমের সামনে অনেক চ্যালেঞ্জ আছে, কারণ গণমাধ্যমের এই পথটি সবসময় অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে আমাদেরকে পার হতে হয়। কোনোদিনও সাংবাদিকতা মসৃণ ছিল না, কিন্তু এই প্রেক্ষাপটে এবং ভবিষ্যৎ প্রেক্ষাপটে গণমাধ্যমকে কিভাবে দেখতে চান স্বাধীনতার জায়গা থেকে, যদি আপনি বলেন আমাদেরকে একটু। আপনাকে শুনতে পাচ্ছি না স্যার, আনমিউট করতে হবে। সাংবাদিকদের জন্য আমি যেটা মনে করি যে সাংবাদিকদের কাজ কখনোই খুব সহজ কিংবা মসৃণ ছিল না, এই কথাটা আপনি বলেছেন। আপনি জানেন যে আমরা বাংলাদেশের এই 50 বছরের স্বাধীনতা উত্তরকালে আমরা অনেক ধরনের কর্মকাণ্ড দেখেছি, সংবাদপত্রের ক্ষেত্রে, গণমাধ্যমের ক্ষেত্রে। আমি মনে করি এই সরকার গণমাধ্যম বান্ধব একটি সরকার, যারা নাকি প্রাইভেট টেলিভিশন ছেড়ে দিয়েছেন, জনগণের কল্যাণের কথা চিন্তা।
যারা এই সংবাদপত্রের কথা চিন্তা করে সকল প্রকার সংবাদপত্র চালু রেখেছেন এবং সকল প্রকার আলাপ আলোচনা লেখা সব চলছে। সমস্ত টিভি শোতে যা খুশি আলোচনা হচ্ছে, পত্রপত্রিকায় যা খুশি লেখা হচ্ছে। সুতরাং সাংবাদিকতার যে স্বাধীনতা, সংবাদপত্রের যে স্বাধীনতা, এটি আছে, কিন্তু একই সাথে এমন কিছু কাণ্ডকর্ম ঘটে যা নাকি সরকারকে একেবারে কাঠগড়ায় নিয়ে দাঁড় করিয়ে ফেলে, একেবারে চূড়ান্ত একটি অপমানজনক অবস্থায় নিয়ে ফেলে। এটি কেন হয়, কার জন্য হয়? ওই যে প্রশাসনে কোথাও কোথাও লুকিয়ে থাকা, ঘাপটি মেরে বসে থাকা কিছু লোকজন আছে যারা সরকারকে, সরকারের ভাবমূর্তিকে নষ্ট করতে চায়। তাদের সম্পর্কে সতর্ক হওয়া দরকার, হুঁশিয়ার হওয়া দরকার। আমরা জানি পেশার জন্য যদি আমরা সত্যিকার অর্থে সাংবাদিকরা কাজ করে থাকেন, তারা নানান ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করেই এই কাজগুলো করবেন তাদের কাছে। কিন্তু সেই কাজগুলো হচ্ছে প্রফেশনাল চ্যালেঞ্জ। হয়তো কোথা থেকে কি তথ্য কখন বের করতে হবে, কিভাবে বের করতে হবে, কত কৌশলে করতে হবে, কিভাবে লিখতে হবে, কিভাবে পরিবেশন করলে মানুষ অনেক বেশি উপকৃত হবে, কিভাবে পরিবেশন করলে সরকার উপকৃত হবে। এটা হচ্ছে একটি সহায়ক শক্তি হিসেবে সাংবাদিকতাকে দেখা দরকার। কিন্তু আমরা দেখছি যে অনেক ক্ষেত্রেই রাষ্ট্র কিংবা সরকার তার একটা প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়ে যায়। এটা তো হওয়ার কথা না। আমরা জানি সাংবাদিকরা সত্য কথা বলবেন, দুর্নীতি, অনিয়ম, নানান কিছু তারা এক্সপোজ করবেন। সেই জন্য সাংবাদিকরা অনেক সময় কোনো ব্যক্তি বিশেষ, কোনো প্রতিষ্ঠান বিশেষের কাছে তারা হয়তো প্রিয়পাত্র হবেন না, কিন্তু জনগণের কাছে কিন্তু তারা প্রিয়পাত্র হবেন, জনগণের শক্তি হিসেবে তারা কাজ করবেন। সুতরাং আলটিমেটলি সাংবাদিকরা কাজ করেন কিন্তু এই মানবতার জন্য, এই মানবিক মূল্যবোধের জন্য এবং সর্বশেষ হচ্ছে মানুষের জন্য। সুতরাং সর্বশেষে প্রতিটি মানুষের যখন উন্নয়ন হবে, এই উন্নয়নই হচ্ছে একটি দেশের রাষ্ট্র কাঠামোতে, গণতন্ত্রে, গণতান্ত্রিক সংস্কৃতিতে সেই দেশের উন্নয়ন বলে আমি মনে করব। সুতরাং শুধু অবকাঠামোগত উন্নয়ন হলেই উন্নয়ন শেষ হবে না। এই উন্নয়নের সাথে যে মানুষের প্রকৃত বাঁচার অর্থ, স্বাধীনভাবে মুক্ত মনে এবং সুখে তাদের যে খেয়ে পড়ে বাঁচার যে অধিকার এবং আমার রাষ্ট্রীয় সংবিধানের যে অধিকার, সেটি উন্নত মানে বিবেচিত হবে, সেটি তারা ব্যবহার করে সুখে থাকবে। এইটাই হচ্ছে সবচেয়ে কাম্য। সুতরাং সাংবাদিকরা সেই কাজে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে এবং করে যাবে, এই আশা করি আমি। স্যার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটি করে বাক্য বলার সময় পাবো, আমাদের হাতে সময় আছে। সোহরাব হাসান, আপনার কাছে গণমাধ্যমের ভবিষ্যৎ নিয়ে আসলে কোন বাক্যটি আপনি প্রত্যাশা করতে চান? একটি বাক্য বলতে পারবেন আপনি। রোজিনা ইসলামের ঘটনাকে কেন্দ্র করে যে সাংবাদিক ঐক্য তৈরি হয়েছে, সেই ঐক্য বজায় থাকুক এবং শুধু সাংবাদিকদের ঐক্য নয়, সাংবাদিকতার স্বাধীনতার ঐক্য আমরা প্রতিষ্ঠা করব। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে ইকবাল সোবহান চৌধুরী, আপনার একটি বাক্য শুনতে চাই ভবিষ্যৎ গণমাধ্যমের চেহারা এবং বর্তমান প্রেক্ষাপটকে নিয়ে একটি বাক্য। দেখুন, সাংবাদিকতা কোনো মসৃণ ব্যবস্থা নয়। সবসময় ঝুঁকি নিয়ে সাহসের সাথে সাংবাদিকতা করতে হয়। রোজিনা ইসলামের এই ঘটনা আমাদেরকে আবার নতুন করে বাস্তবতা প্রমাণ করেছে যে আমাদেরকে আন্দোলন করে, সংগ্রাম করে, প্রতিবাদ জানিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ফরিদা আমরা ইয়াসমিন, সাংবাদিকতার স্বাধীনতার জন্য আমরা ফরিদা ইয়াসমিন, আন্দোলন। আপনার কাছ থেকে আপনার বাক্যটি শুনে আমরা শেষ করব আলোচনাটি। মুক্ত স্বাধীন গণমাধ্যম চাই এবং এই মুক্ত স্বাধীন গণমাধ্যমের জন্য আমাদের সবাইকে একসঙ্গে থাকতে হবে, একসঙ্গে লড়াই করে একসঙ্গে টিকে থাকতে হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একই প্রত্যাশা রাখছি আগামীকালকে আবার দেখা হবে অন্য কোনো প্রসঙ্গে। শুভরাত সবাইকে।